আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে অশুভ শক্তিকে পরাজিত করা যাবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। চট্টগ্রামে ২,২০০-রও বেশি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। থাকবে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালেন পুলিশ সুপার। দেশের সার্বিক মূল্যস্ফীতি গত মাসে ৮.২৯% নেমে এসেছে, যা গত ৩ বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। ফ্যাসিবাদী শক্তি যাতে ভিন্ন কোনো ফর্মে আর ফিরে আসতে না পারে সে লক্ষ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন। ট্রাইব্যুনালের সাক্ষী ডক্টর মাহমুদুর রহমান। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫৭ ফিলিস্তিনির প্রাণহানি। তেল আবিবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান আরব মুসলিম নেতাদের। এবং এশিয়া কাপে বাঁচা মরার ম্যাচে রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে সকল অশুভ শক্তিকে পরাজিত করা যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রস্তুতি পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা জাতি একটি পরিবার। এখানে ধর্মীয় বা মতের পার্থক্য থাকলেও রাষ্ট্র কোনো পার্থক্য করতে পারবে না। নাগরিক অধিকার পেতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। মন্দিরে এসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা পূজা মণ্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন এবং নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে নন্দিনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দুর্গাপূজার আনন্দের শরিক হতেই তিনি পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছেন। প্রফেসর ইউনুস বলেন, সারা জাতি একটি পরিবার। এখানে ধর্মীয় বা মতের পার্থক্য থাকলেও রাষ্ট্র কোনো পার্থক্য করতে পারবে না। তিনি নাগরিক অধিকার পেতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সারা জাতি একটা পরিবার। পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে, নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে, কিন্তু পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারে না। আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারি, সেটাই হলো আমাদের লক্ষ্য। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। কাজে আমাদেরকে ওই একটা জায়গাতে সোচ্চার হতে হবে সবসময়। আমার প্রতি কোনো রকমের বৈষম্য করা যাবে না। প্রফেসর ইউনুস বলেন, সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে অশুভ শক্তিকে পরাজিত করা যাবে। সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারবো। কারো সাধ্য নেই এর থেকে আমাদেরকে বঞ্চিত করে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে
একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। জাতি হিসেবে ব্যর্থ না হয়ে নতুন বাংলাদেশ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। আমাদের তরুণরা জেগেছে, আমাদের মানুষ জেগেছে। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেটাই নিশ্চিত করতে চাই। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, ধর্ম সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর তাপস পাল। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খুরশেদ আলম, BTV নিউজ। চট্টগ্রামের 15টি উপজেলায় এবার 2202টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরে কাজ করবে পুলিশ। এর মধ্যে সাইবার পেট্রোলিং টিম, সাদা পোশাকের পুলিশ ও মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ নিয়োজিত থাকবে। বিকেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার উপজেলা পূজা মণ্ডপগুলো সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু। নগরীর হালিশহর জেলা পুলিশ লাইনের সিভিক সেন্টারে মতবিনিময় সভায় তিনি বলেন, পূজা কমিটিকে মণ্ডপে লোডশেডিংয়ের সময়ে জেনারেটর কিংবা আলোকায়নের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক, যানজট নিয়ন্ত্রণ ও মাদকের বিরুদ্ধে সতর্ক থাকতে পূজা কমিটিগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে। যে কোনো নিরাপত্তাজনিত সমস্যার সমাধানে পুলিশের কুইক রেসপন্স টিমের মাধ্যমে থানা ও জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, ট্রাফিক পুলিশ কর্মকর্তা শেখ মোহাম্মদ শামীম উপস্থিত ছিলেন। দেশে সার্বিক মূল্যস্ফীতি গত মাসে 8.29% নেমে এসেছে, যা গত 3 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়ের তুলনায় এ হার আগস্টে 0.26% কমেছে, তবে খাদ্যপণ্যে সামান্য ঊর্ধ্বগতিতে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি ছিল নিয়ন্ত্রণহীন, আর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যয় সংকোচন, নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক ছাড়, সরবরাহ বৃদ্ধি, মজুতদারি ও কারসাজি রোধ এবং কার্যকর বাজার তদারকি সহ বিভিন্ন কৌশল নেয়ায় মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে। তবে সরকারকে আরও বাজার ব্যবস্থার উপর নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তারা। রিপোর্ট সুমন মাহমুদের। অর্থনীতির আকাশে জমে থাকা অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতির চাপের পর মিলছে স্বস্তির ইঙ্গিত। গত আগস্টে মূল্যস্ফীতি যা হয়েছে তা গত 37 মাসের মধ্যে সর্বনিম্ন। 2022 সালে জুলাই মাসে 7.48% মূল্যস্ফীতি হয়েছিল। এরপরে 8% নিচে মূল্যস্ফীতি নামেনি। অবশেষে গত মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এই মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 8.29%। গত জুলাই মাসে এর হার ছিল 8.55%। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 7.60%। তবে গত বছরের একই সময়ে এর হার ছিল 11.36%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার টাকার প্রবাহ হ্রাস, শুল্ক কমানো, সুদের হার বৃদ্ধি এবং বাজার তদারকি জোরদারের কারণেই কিছুটা নিয়ন্ত্রণে আসছে। 9.99, 9.98 এইভাবে রাখা হতো, কিন্তু 10-এর উপরে যেতে দেওয়া হতো না, ডবল ডিজিটে যেতে দেওয়া হতো না। যাই হোক, আমার সরকার আসার পরে থেকে ওটাকে আর্টিফিশিয়ালি ডক্টরেট করে আমরা করিনি, এটা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে। প্রকৃত মূল্যস্ফীতিটা আমরা এখন জানতে পারছি। মূল্যস্ফীতি 6-7-এর মধ্যে অবশ্যই চলে আসবে কমে। আমি আশা করব যে 25-26 অর্থ বছরে শেষে এটা হয়তো 5-এর মধ্যে আমি আনতে পারবো। কাজেই এই 3টে জায়গাতে যে আমাদের সমস্যা ছিল, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত এবং ব্যালেন্স অফ পেমেন্ট ইত্যাদি, সব জায়গাতে আমি বড় রকমের একটা পজিটিভ পরিবর্তন আমরা
দেখতে পাচ্ছি। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর নেওয়া সমন্বিত অর্থনৈতিক পদক্ষেপ এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির ফলে দেশের সার্বিক মূল্যস্ফীতি গত মাসে 8.29% নেমে এসেছে। তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে সরকারকে আরও নজরদারি বাড়াতে হবে। টাকার তুলনায় ডলারের যে এক্সচেঞ্জ রেট, মুদ্রা বিনিময় হার আর যাতে না বাড়ে, সে কারণে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে যে এটাকে স্থিতিশীল রাখার জন্য প্রবাসী আয় সেটাকে স্থিতিশীল রাখা, এগুলো বৈধ চ্যানেলে যাতে আসে, সেটা মানি লন্ডারিং যাতে না হয়, হুন্ডি সেটাকে স্ট্রিক্টলি আমাদেরকে চেক দিতে হবে এবং জনগণের মধ্যে এ ধরনের একটা আস্থার পরিবেশ তৈরি করা। মূল্যস্ফীতির চাপের ক্ষেত্রে সেটা মূল্যস্ফীতির হারটা কিছুটা কমছে, খুব দ্রুত কমছে না, কিন্তু একটা কারণ যে এর আগে যে সুদের হারের উপরে ক্যাপ ছিল এবং মূল্যস্ফীতির হার 10%, কিন্তু সুদের হার 9% ছিল, ঋণের সুদের হার। তো যেই কারণে কিন্তু টাকার খুব সস্তা ছিল, বাজারে অর্থের প্রবাহ চলমানই ছিল, বাড়তির দিকে ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে মূল্যস্ফীতির চাপ কমানো সম্ভব না, সেইখানে পলিসি রেট বাড়িয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় আর্থিক যে রাজস্ব খাতটা, বিশেষ করে রাজস্ব ব্যয়ের ক্ষেত্রেও একটা সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারের বাজেটের আকারটাও ছোট রাখা হয়েছে। এদিকে স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে নেমে এসেছে 8.15%। ফলে টানা 43 মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকট কিছুটা বাড়ছে। তবে আশার কথা হলো, বাংলাদেশ ব্যাংক 2025-26 অর্থ বছরে মূল্যস্ফীতি 6.05% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা এবং এই নৃশংসতা বন্ধে যারা উদ্যোগ গ্রহণ করেনি তারা কমান্ড রেসপন্সিবিলিটির আওতাভুক্ত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দানকালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এই জবানবন্দি দেন। সকালে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার 16তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ এই মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মামলার 46তম সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের জেরা চলছিল। এর আগের 14 দিনে এই মামলার 81 জন সাক্ষীর মধ্যে 45 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্য বিরতিতে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, সাক্ষ্যদানকালে ডক্টর মাহমুদুর রহমান তার জবানবন্দিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে ভিন্ন কোনো ফর্মে আর ফিরে আসতে না পারে সে লক্ষ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড ও নৃশংসতার ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন। শেখ হাসিনার স্বৈর শাসক হয়ে ওঠার কাহিনী এবং স্বৈর শাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন। আজকে এই সরকারের পতনের বিষয়ে উনি আলোচনা করেছেন এবং বিভিন্ন উদাহরণ টেনেছেন। তার মধ্যে প্রথম উদাহরণ ছিল হিটলার এবং মুসোলিনি এই প্রক্রিয়ায় ইহুদি ধর্মাবলম্বীদেরকে হত্যা করেছিল। ঠিক বাংলাদেশেও শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিরোধীদেরকে হত্যা করেছিল, অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, সেই বর্ণনা উনি দিয়েছেন। এছাড়াও স্বৈর শাসকদের কি পরিণতি কিভাবে হয়, কিভাবে উৎখাত হয়, উনি যেটা বলেছেন যে ইটালির মুসোলিনি, জার্মানির হিটলার যুদ্ধের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয়েছে, তেমনি মিশর এবং তিউনিসিয়াতে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয়েছে। অর্থাৎ কোনো স্বৈর শাসককে গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করা সম্ভব নয়, হয় তাদেরকে বিপ্লব না হয় যুদ্ধের মাধ্যমে অপসারিত করতে হয়। ঠিক সেই বর্ণনা দিয়েছেন। আন্দোলনকারী এবং ছাত্র জনতা যে গুরুতরভাবে আহত হয়েছে এবং তার পরিণতি ফ্যামিলি ভোগ করছে, কষ্ট ভোগ করছে,
সেই বর্ণনা দিয়েছে। উনি শুধু এইটুকু বলে ক্ষান্ত হননি, উনি আরও বর্ণনা দিয়েছেন। সেটা হচ্ছে যে এই জুলাই বিপ্লব চলাকালীন সময়ে যে শুধু মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তা নয়, তার 15 বছর এর স্বৈর শাসন আমলে কীভাবে বিরোধীদের ওপর অত্যাচার করা হয়েছে, কীভাবে নির্বাচনগুলো করা হয়েছে, এবং এই কারণে অন্য সংস্থাগুলো, জাতিসংঘের আরও সংস্থা, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন সহ আরও সংস্থা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে, যে প্রস্তাব পাশ করেছিলেন, তার বর্ণনা দিয়েছেন। এর আগে রামপুরায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যা মামলায় আগামী বৃহস্পতিবার অভিযোগ গঠনের আদেশ দেন একই ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার থাকা আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা সহ 2 জন হত্যা মামলার গ্রেপ্তার থাকা আসামি পুলিশের এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 500 কোটি টাকা। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে তিনি বলেন, সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও 57 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় 65,000-এ দাঁড়িয়েছে, আর মোট আহতের সংখ্যা প্রায় 1,65,000। এদিকে কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার পর সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসেন। সম্মেলন শেষে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এই যৌথ বৈঠকে প্রায় 60টি দেশ অংশ নেয়। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। হামাস জানিয়েছে হামলায় তাদের 5 সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ কোনো নেতা নিহত হননি। এই হামলার প্রতিক্রিয়ায় সোমবার জরুরি সম্মেলনটির আহ্বান করেছিল কাতার। সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বৈঠকে অংশগ্রহণকারী সব দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে। এসব কার্যক্রম হতে পারে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা। কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত, ইউএই ও বাহরাইন সহ জর্ডান, মিশর এবং মরক্কো এরই মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশও গতকালের সম্মেলনে অংশ নিয়েছে, কিন্তু এর মধ্যে ইউএই, বাহরাইন এবং মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি। এই 5টি দেশের মধ্যে মিশর ও জর্ডান আগে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বাকি 3টি দেশ 5 বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। গতকালের সম্মেলনে এসব দেশের নেতারা অংশ না নিয়ে ঊর্ধ্বতন প্রতিনিধি পাঠিয়েছে। নেপালে তরুণদের নায়ক হিসেবে পরিচিতি পাওয়া সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেনজি গ্রুপের একটি অংশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে। মন্ত্রী নিয়োগে অসন্তোষ প্রকাশ করে রোববার রাতে বালুয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতুপতির বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, সুশীলা কার্কিকে পদত্যাগের আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। কাঠমান্ডুর বালুয়াতারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ভাষ্য, তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে ওম প্রকাশ আরিয়ালের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের বিরোধিতা করেছিল গুরুংয়ের দল। সুদান গুরুং সতর্ক করেছিলেন যে যদি তাদের উদ্বেগ উপেক্ষা করা হয় তাহলে তারা সবাইকে ছুঁড়ে ফেলবে।
তিনি দাবি করেন বর্তমান সরকারকে ক্ষমতা এনেছে জেনজি, তাই কেউ তাদের থামাতে পারবে না। এদিকে নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের মধ্যে লুট হওয়া সম্পত্তি কেনাবেচা নিয়ে জনসাধারণকে সতর্ক করেছে দেশটির সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো সিআইবি। 8 ও 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মূল্যবান জিনিসপত্র লুট হওয়ার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে, লুট করা সম্পদ সংগ্রহ, সংরক্ষণ বা কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে অবাক করে দেওয়ার মতো বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের আগ্রহের যে কোনো বিষয় দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিন। রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে জাপাত 2025। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এই মহড়া শুরু করা হলো যখন 2 দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী সোমবার যুক্তরাষ্ট্রসহ 23টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ন্যাটোর 2 সদস্য দেশ তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। আবারও দেশের খবর। চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আসিফুল হক। অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মোর্শেদ সহ শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন এবং মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,434.13, যা গতকালের চেয়ে শতকরা 0.43 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,529.44, যা গতকালের চেয়ে শতকরা 0.35 বেশি। আজ 219টি কোম্পানির 74,94,854টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 11,84,90,000 টাকারও বেশি। এর মধ্যে 92টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 67টির কমেছে এবং 32টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5:40 এবং সূর্যাস্ত 5:54। এবারে জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 3:33, ভাটা সকাল 9:46, পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4:38 এবং ভাটা রাত 10:45।